হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উপরে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 8 নিয়ে আলোচনা করব। বারোয়ান পরিষেবা হিন্দু গার্লস হাই স্কুল। এই স্কুলের যত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি, স্কুল নাম্বার 7 অব্দি কমপ্লিট করে দিয়েছি, সেগুলো প্লিজ দেখে নিও, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। ওকে, তো বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকে প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো। বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে কত টাকা? 1500 টাকা। রাজীবের মূলধন বলে দিয়েছে 6000 টাকা, এবং রাজীব যে টাকাটা লাভ হয় সেটা বলে দিয়েছে এখানে 900 টাকা। রাজীব এই টাকাটা লাভ করে। মিলনের ওই ব্যবসায় নিয়োজিত মূলধন কত হবে? তাহলে এখানে যে দুজন রয়েছে, একজন রাজীব রয়েছে আর একজন কে রয়েছে? মিলন রয়েছে। এবারে এরা যে টাকাগুলো ইনভেস্ট করেছে তাদের মধ্যে রাজীবের টাকা তো বলে দিয়েছে মূলধন যে 600 টাকা, কিন্তু মিলন, সরি, 6000 টাকা, কিন্তু মিলনের টাকা তো আমাকে বলেনি। তাহলে মিলনের টাকাকে আমি কি ধরে নিতে পারি? এক্স ধরে নিতে পারি। তাহলে এটা রাজীব ধরলাম, ওকে, আর এটাকে আমি মিলন ধরলাম। ওকে, রাজীবের 6000 এবং মিলনের এক্স টাকা। তাহলে তাদের যে মূলধনের অনুপাত কি হয়ে গেল? 6000 অনুপাত এক্স। এবারে আমরা কি জানি বলো, যে লাভ, মোট যে লাভ হয় সেটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়, ইয়েস অন্য। তার মানে বলো এখানে রাজীব যে টাকাটা পাবে, রাজীব যে টাকাটা পাবে সেটা কি হয়, কিভাবে হয়, যে মূল আনুপাতিক ভাগার 6000 বাই 6000, 6000 প্লাস এক্স সমান হয়ে, সরি, রাজীব যে টাকাটা পাবে সেটা হচ্ছে আনুপাতিক ভাগার গুণিতক মোট টাকা। ঠিক আছে, এই টাকাটা কি হয়েছিল? তাদের লাভ হয়েছিল। এটা হচ্ছে কি রাজীব পাবে। এবারে মিলন কত টাকা পাবে বলো। মিলন পাবে কত টাকা? মিলন পাবে এক্স বাই 6000 যুক্ত এক্স গুণিতক 1500 টাকা, ইয়েস অন্য। কিন্তু মিলনের টাকাটা আমার দরকার নেই। মিলনের যে টাকাটা পাবে সেটা আমার না করলেও হতো। কেন না করলে হতো বলো? কারণ আমাকে রাজীবের লাভ বলে দিয়েছে। তার মানে রাজীব যে টাকাটা লাভ পাবে সেটা হচ্ছে এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে রাজীব লাভ পাবে। তার মানে রাজীবের যে লাভ বলে দেওয়ার জন্য আমি এটাই দিয়ে দিয়েছি, কি তোমাদের শর্ত দিয়ে দিয়েছে। তাহলে শর্তানুসারে বলো কি লিখতে পারি আমি? 6000 বাই 6000 প্লাস এক্স গুণিতক 1500, গুণিতক 1500 সমান হচ্ছে নিশ্চয়ই 900 টাকা, ইয়ে শূন্য। তাহলে 900 কে এরপর কাটাকাটি করে দাও। ঠিক আছে, শূন্য দুটো কেটে যায়, 3 3 9, 3 5 15, আর এটা 3 2 6, এখানে উপরে 2000। তাহলে বা দিয়ে লিখতে পারি, এখানে এক আছে। ওকে, তাহলে 6000 প্লাস এক্স, এই এটা একের সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 6000 প্লাস এক্সই থাকবে। আর 2000 গুণিতক 5 মানে কত হয়ে যাবে? 10,000 টাকা হয়ে যাবে না এখানে? ঠিক আছে, এটা 6000, এটা 10,000। বা এক্স সমান কত পাবো আমি? 10,000 মাইনাস 6,000 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকাটা হবে কি? নিশ্চয়ই রাজীব, মিলন যে টাকাটা দিয়েছিল, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো এখানে 4,000 টাকা। আর এই এক্সটাকে কার ধরেছিলাম? রাজীবের মূলধন ধরেছিলাম। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, 4,000 টাকা। 4,000 টাকা মিলন ব্যবসায় নিয়োজিত করেছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলেছে দেখো 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত? দেখো আমরা কি জানি, আমরা যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম কি জানি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে কি জানি a নট ইকুয়ালস টু 0। আমি যদি ধরে নিই এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে আলফা বিটা, তাহলে দেখো আমরা আলফা প্লাস বিটা কি জানি বলো? আলফা প্লাস বিটা মানে বীজের যোগফল কি জানি? মাইনাস বি বাই এ। এবারে মাইনাস বি মানে কত? বি মানে হচ্ছে এখানে এক্স এর সহগ, কিন্তু এখানে এক্স এর সহগ কত আছে? 8 আছে। তাই উপরে আমি 8 লিখবো। এ মানে কত? এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানে এ কত? 3 হবে নিশ্চয়। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে -8/3 পেলাম। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল কি হয়? মানে আলফা ইন্টু বিটা কি হয়? সি বাই এ। সি বাই এ মানে কি? সি হচ্ছে কি আমাদের ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে উপরে 2 লিখবো। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে 3 হবে। ক্লিয়ার হয়েছে? কি বের করতে বলেছে বলো আমাদের?
অতএব দিয়ে 1/α প্লাস 1/β বের করতে বলেছে না, তাহলে আলফা বিটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে, এদিকে বিটা প্লাস আলফা হয়ে যাবে, ইয়েস অন্য। তাহলে আলফা বিটার মান কত, -8/3, আর আলফা বিটার মান হচ্ছে 2/3। এটাকে যদি উল্টে দিই, তাহলে 8/3 গুণিতক 3/2, 3 কেটে যাবে, 2 4 8, অ্যান্সার হচ্ছে কত আমাদের -4, এ শূন্য। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, আলফা প্লাস বিটাই তো আমাকে বের করতে বলেছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3, এক্স ভ্যারিজেস 1/y, ওয়াই ভ্যারিজেস 1/z হলে এদের মধ্যে কোন সম্পর্কটা ঠিক হবে। দেখো সবগুলো কিন্তু জেড ভ্যারিজেস রয়েছে, মানে আমি জেড এর মানটা এখানে বের করবো, ইয়েস অন্য। তাহলে জেড বের করতে হলে প্রথমে কি করতে হবে বলো, এখানে এক্স ভ্যারিজেস 1/y, এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো, এক্স সমান k1 × 1/y। কেন, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আমি জাস্ট নট ইকুয়ালস টু 0 লিখে দিলাম, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবারে দেখো আরেকটা কি আছে, এইখান থেকে আমি কি পাবো বলো, y সমান k2 1/z, যেখানে k2 সমান হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, নট ইকুয়ালস টু 0 হবে। এই y এর মানটা কি করব, এখানে বসাবো, দিলে দেখো y তো থাকতে পারে, যেটা আকারে নিয়ে আসতে হলে ঠিক আছে, এই y টাকে এখানে বসাতে হবে। তাহলে বা দিয়ে লিখবো x সমান k1 × 1/y, এর মান কত, k2/z, y এর মান কত, k2/z, বা x সমান পাবো আমি, দেখো k1, z উপরে উঠে যাবে, তাহলে k2 নিচে থাকবে, k1/k2 ইন্টু z। ক্লিয়ার হয়েছে? তাহলে বা এখান থেকে লিখতে পারি x সমান k ইন্টু জেড, যেখানে আমি ধরে নিতে পারি না যে k সমান k1/k2, এবং এটাও কি হয়ে যাবে আমাদের অশূন্য ধ্রুবক হয়ে যাবে, কারণ k1 k2 যদি অশূন্য ধ্রুবক হয়, কেও অশূন্য ধ্রুবক হয়ে যাবে। এখান থেকে লিখতে পারি x ভ্যারিজেস জেড, ইয়েস অর নো, এখানে কি লিখতে পারি আমি, x ভ্যারিজেস জেড। ওকে, তাহলে এখানে দেখো এক্স ভ্যারিজেস জেড বা জেড ভ্যারিজেস এক্স কোথায় রয়েছে, জেড ভ্যারিজেস, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, বা জেড সমান 1/k × x, সেটা অশূন্য ভেদ ধ্রুবক, লিখতে পারি জেড ভ্যারিজেস এক্স। ক্লিয়ার হয়েছে? অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, অপশন সি। নেক্সট চলে আসবো, দেখো আমরা আইভি 4-এর দাগ কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা কত। দেখো দুটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে না, দুটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে না না, তাহলে তখন কিন্তু সেখানে কি হয় বলতো, তখন সেখানে কি হয়, তোমার তখন সেখানে কি হয়, ধরো এরকম দুটো বৃত্ত রয়েছে, দেখো এখানে দু ধরনের স্পর্শক তৈরি হয়। কিরকম স্পর্শক তৈরি হয় কি দেখো, এরকম একটা স্পর্শক তো তৈরি হয়। ওকে, এদিক থেকেও আমি লিখতে পারি এরকম একটা স্পর্শক তৈরি হয়। ওকে, এইসব স্পর্শককে বলা হয় কিন্তু সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, এই স্পর্শক গুলোকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে কি, মানে সাধারণ স্পর্শক দু ধরনের হয়, সাধারণ স্পর্শক দু ধরনের, একটা সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। ওকে, সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে দুটো বৃত্ত তো স্পর্শকের একই দিকে থাকে। ঠিক আছে, আর তির্যক মানে কি বলতো, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। ঠিক আছে, এটাকে বলা যায় তির্যক সাধারণ স্পর্শ। তার মানে আমি এখানে দেখো তির্যক সাধারণ স্পর্শও কিন্তু আঁকতে পারি, ইয়েস অর নো। তির্যক সাধারণ স্পর্শকও দেখো আমি কিন্তু দুটো আঁকতে পারি, ঠিক না, তির্যক সাধারণ স্পর্শকও কিন্তু আমি দেখো এখানে দুটো অঙ্কন করতে পারি, মোটামুটি অঙ্কন হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল কতগুলো স্পর্শক তৈরি করতে পারছি বলো, টোটাল এখানে কিন্তু আমরা 4টি স্পর্শক কি তৈরি করতে পারবো। কেন, কারণ দুটো আমাদের থাকবে তির্যক সাধারণ স্পর্শ, আর একটা আর দুটো থাকবে আমাদের সরল সাধারণ স্পর্শ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার ভি, এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি এবং এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, এডি এবং এই এর অর্ধেক হলে বিডি অনুপাত ইসি সমান কত হবে, সেটা তোমাকে দেখতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে একটা আমি কি করব, ত্রিভুজ অঙ্কন করি, এবিসি ত্রিভুজ।
ওকে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিএসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে, এর সমান্তরাল একটা সরলরেখা টানবো। ওকে, যেটা এখানে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, বলছে এডি এই এর অর্থে, এডি এডি এ ই এর অর্থে, এডি এ ই এর অর্থে, এডি এ ই এর অর্থে মানে কি বোঝাতে চাইছে দেখো, এডি সমান হাফ ইন্টু এই, ঠিক তো, এডি সমান হাফ ইন্টু এই, মানে এডি বাই এ ই সমান লিখতে পারি না আমি হাফ। ওকে, এডি বাই এই সমান কি লিখতে পারি, হাফ। চেয়েছে দেখো বিডি অনুপাত ইসি, বিডি অনুপাত ইসি মানে হচ্ছে এইটা, ঠিক আছে, আর ইসি মানে হচ্ছে এইটা, এর অনুপাতটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কোনো একটা ত্রিভুজের যদি আমি যে কোনো একটা বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করি, যেটা অন্য দুটো বাহুকে দুটো বিন্দুতে যদি ছেদ করে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি বলতো, এখান থেকে লিখতে পারি আমি এডি বাই, মানে উপরের বাই এডি বাই বিডি সমান এই বাই এই বাই ইসি, এই বাই ইসি লিখতে পারি আমি। ওকে, তার মানে দেখো এটা একটা তোমাদের উপপাদ্য ছিল, উপপাদ্যটা তোমরা পড়ে নিবে। এডি এই কে যদি নিচে নামাই, এ ডি বাই এই সমান পাবো আমি বিডি বাই ইসি। ওকে, বা বিডি বাই ইসি সমান এডি বাই এই, এডি বাই এই মানে কত, হাফ। ওকে, অতএব দিয়ে লিখতে পারি আমি বিডি অনুপাত ইসি সমান হচ্ছে 1:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা উপপাদ্য রয়েছে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা যদি দুটো বাহুকে, অন্য দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, তবে কিন্তু আমরা এই শর্তটা সেখান থেকে লিখতে পারি যে উপরেরটা বাই নিচেরটা, ঠিক আছে, আবার এদিকের উপরের বাই নিচে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, 1:2। নেক্সট কি বলেছে দেখো এখানে, নেক্সট কোশ্চেন বলেছে যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে নিরেট অর্ধগোলক বলে দিয়েছে, তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 7 বলে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি তোমার আর বলে দিয়েছে কত, 7 সেন্টিমিটার। আচ্ছা, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, যেহেতু এটা নিরেট বলেছে না, যেহেতু এটা নিরেট বলেছে, তাই এর অ্যান্সার হবে 3πr²। ক্লিয়ার হয়েছে। যদি এখানে ফাঁপা থাকতো শুধু 2πr² হতো, নিরেট যেহেতু আছে, তাহলে গোলককে নিরেট থাকার জন্য নিচেরটাও কিন্তু আমরা কি করব, নিব। ওকে, ক্লিয়ার হয়েছে। তাহলে 3πr² মানে কত হবে, 3 × π × r² মানে 7 এর স্কোয়ার, মানে ডাইরেক্ট লিখে দিলাম 49 বর্গ সেন্টিমিটার। 9×3 = 27, 4×3 = 12, 13×14 147 বর্গ সেন্টিমিটার। আর এটাই হবে কি আমাদের অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। আচ্ছা, এই অঙ্কটা শুরু করব তার আগে একটা কথা বলে, আরো অঙ্ক রয়েছে তোমাদের, 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, তার আগে বলে দিই, তোমরা যদি আমার ব্যাচে জয়েন হতে চাও, ডিএম ম্যাথ WBBSC, তোমাদের অফিসিয়াল আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে। তো তোমরা যদি চাও তো এইখানে তোমরা এই অ্যাপটা তোমরা ইনস্টল করে, ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে, সেখান থেকে যেতে পারো। এখানে ঢুকলে তোমরা দেখতে পাবে যে সাফল্য বলে একটা ব্যাচ রয়েছে। এই সাফল্য যে ব্যাচ, এই সাফল্য ব্যাচে তোমাদের আমি পুরো মাধ্যমিক 2025-এর জন্য একদম A to Z সমস্ত কিছু করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, টেস্ট পেপার, যত ধরনের টাইপের কোশ্চেন রয়েছে প্রচুর রিভিশন করাবো। ওকে, তো সমস্ত কিছু এই সাফল্য ব্যাচেই তোমরা কিন্তু কি হবে, পেয়ে যাবে।
ঠিক আছে, এই সাফল্য ব্যাচে তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে, তাতে তোমরা অনেকটা উপকারে লাগবে। দেখো সারা বছরে মাত্র 599 টাকা তোমাদের দাম, 600 টাকার কাছাকাছি দাম রয়েছে। তো বাই নাওতে ক্লিক করলে তোমরা এরকম একটা গেটওয়ে পাবে, সমস্ত ইউপিআই, ফোন পে, গুগল পে, ঠিক আছে, কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং, ওয়ালেট, যে কোনো ফোন, পেটিএম, যে কোনো ভাবেই কিন্তু তোমরা এখানে করতে পারবে, এটাতে এনরোল করতে পারবে। এছাড়াও তোমাদের যে রায়ান মার্টিনের এখানে তো বই ধরে পড়ানো হচ্ছে। ঠিক আছে, বই ধরে মানে আমাদের এখন কিন্তু কি চলছে, ত্রিকোণমিতি চলছে। ঠিক আছে, যেটা তোমরা জানো না, সেটা আমি ডিটেল একদম A to Z বুঝিয়ে করাচ্ছি। ঠিক আছে, পুরো A to Z করাচ্ছি। ঠিক আছে, যারা ঢুকেছো তারা তো জানো অবশ্যই যে কতটা তোমাদের উপকারে লাগছে। ঠিক আছে, আম, পরীক্ষার আগে তোমরা অনেকটা এগিয়ে যাবে দেখবে, টেস্ট পরীক্ষার আগে, কারণ আমি ত্রিকোণমিতি থেকে স্টার্ট করেছি, কারণ বেশি নাম্বার যেখানে আসছে, এরপরে বীজগণিত শুরু করব, তারপরে তোমরা নিশ্চয়ই আমার সাফল্য ব্যাচের যে ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস দেখে নিয়েছো, তাতে সমস্ত কিছু বলা রয়েছে। তো যারা দেখোনি দেখো, অবশ্যই ভালো লাগবে, বলবো তোমাদের অনেকটা উপকারে লাগবে। মাত্র 600 টাকার বিনিময়ে সারা বছর তোমরা এখানে পড়তে পারবে। তবে রিসেন্ট লাইভ ক্লাস নিয়ে আসবো, একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক, মানে নেটের একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ইন্টারনেট, তো সেটা পরে নিয়ে আসি, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই নিয়ে আসবো। তো সঙ্গে থাকো, ভিডিও যদি আমার কথা বুঝতে পারো, আমার পড়ানো তোমাদের টেকনিক ভালো লাগে, তবে কিন্তু তোমরা ইনস্টল হও, মানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো বা এখানে জয়েন হও, অনেকটা উপকারে লাগবে। আর রায়ান মার্টিনের লং কোশ্চেন গুলোও কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, যে রায়ান মার্টিনের যে স্কুলের লং কোশ্চেনের যে অ্যান্সার গুলো এই এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া লং কোশ্চেনের জন্য কিন্তু রায়ান মার্টিন আর একটা এক্সট্রা ব্যাচ, এটা খুললে, ওপেন করলে তোমরা দেখতে পাবে, স্ক্রল করলেই দেখতে পাবে। সেটা মনে হচ্ছে 150 টাকা, মনে হয় 149 টাকা। পুরো রায়ান মার্টিনের, পুরো সারা বছরের যে রায়ান মার্টিনের যত ভলিউম 1, ভলিউম 2 এর লং কোশ্চেন কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু হবে না, 23-24টা লং কোশ্চেন আমি করাতে পারবো না, ম্যাক্সিমাম হলে তোমাদের আমি স্টুডেন্ট যতজন তাদের ডিমান্ডের উপর 15টা ম্যাক্সিমাম আমি করাই। ওকে, করাবো। ঠিক আছে, নেক্সট। তাহলে এটাই ছিল অ্যানাউন্সমেন্ট। আর এরগুলোর পিডিএফ যদি পেতে চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সমস্ত কিছু এগুলো সব পিডিএফ পেয়ে যাবে, সেখানে ডাউনলোড করে নিবে। তো এই ছিল আমাদের অ্যানাউন্সমেন্ট। নেক্সট ছিল দেখো, দি 6-7 দা। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে দেখো। তাহলে আর দেওয়া রয়েছে R/2, এবং তির্যক উচ্চতা বলে দিচ্ছে 2L একক। তাহলে শঙ্কুর যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 1/3 πr²h, সরি, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে πr/l প্লাস, কি হবে, প্লাস πr²। ঠিক আছে, মানে হচ্ছে পাই আর কমন নিয়ে নিলে পড়ে থাকবে L+R। ওকে, এটা হচ্ছে কি আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল নিচে, এবং তির্যক মানে পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ করলে সমগ্রতল পেয়ে যাবো। এবারে কি বলেছে দেখো, পাই ইন্টু, আচ্ছা আর এর জায়গায় অ্যাকচুয়ালি R/2 বসাবো আমি, ঠিক না, এল, ঠিক আছে, প্লাস আর এর জায়গায় বসাবো আমি R/2। আচ্ছা, উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে বলো, উচ্চতা যেহেতু দিয়ে দিয়েছে, তাই উচ্চতা 12 বলে দিয়েছে না, উচ্চতা কত বলে দিয়েছে, 12 বলে দিয়েছে। তির্যক উচ্চতা, তার মানে আমি তির্যক উচ্চতার জায়গায় কত বসাবো এখানে, এল এর জায়গায় বসাবো 12। তাহলে পাচ্ছি কত বলো, আমি পাই আর, ইন্টু, দুইটা যদি আমি গুণ করে দিই কত পাচ্ছি বলো, দুই ভেতরে গুণ করে দিলে 12/2 প্লাস R/2 ইন্টু 2, মানে হচ্ছে R/4। দুই কেটে দাও, তাহলে পাই আর ইন্টু L+R/4। এটা হবে কি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক না, এটাই হবে আমাদের কি অ্যান্সার। এতো বর্গ একক। ঠিক না, তাহলে অপশন দেখো, এখানে অপশন ডি হবে তো, অপশন πr × L+R/4, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। বলছে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। নেক্সট কোশ্চেনে যাব আমরা।
বলেছে ধরুন এবারে আমরা 2 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে এসেছি, ঠিক আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, 3টা ভেদ ধ্রুবক দেওয়া রয়েছে, একটা দুটো ভেদের সম্পর্ক দেওয়া রয়েছে 3টে। বলছে ধ্রুবক 3টির গুণফল কত। তাহলে বলো এখানে এক্স স্কোয়ার ভ্যারিজেস কত আছে বলো, ওয়াই জেড। আচ্ছা, এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই জেড আছে, এর মানে কি, এখান থেকে আমি লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান কে ওয়ান ওয়াই জেড, ঠিক। বা লিখতে পারি এখান থেকে কে ওয়ান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। কে ওয়ানটা কি বলো, লিখে দিবে কে ওয়ান হচ্ছে গিয়ে অশূন্য ভেদ ধ্রুবক, আমি নট ইকুয়ালস টু 0 লিখলাম। আচ্ছা, আবার কি দেওয়া রয়েছে বলো, আবার এটা একটা ভেদ ধ্রুবক পেলাম, ওয়াই স্কোয়ার ভ্যারিজেস জেড এক্স রয়েছে না এটা। আচ্ছা, এখান থেকে লিখবো, আমি লিখতে পারি বলো ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স, যেখানে কে টু হচ্ছে নট ইকুয়ালস টু 0, বা কে টু সমান কত হবে বলো, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। তাহলে 1 নম্বর সমীকরণ, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আরো একটা রয়েছে জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, তাহলে জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, এখান থেকে কি পাবো বলো, জেড স্কোয়ার সমান কে থ্রি এক্স ওয়াই। ক্লিয়ার হয়েছে না হয়নি, বা কে থ্রি সমান কত হবে, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এখানে কে থ্রি কে কি লিখবো বলো, নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এবারে দেখো ভেদ ধ্রুবক 3টির গুণফল, তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল যদি আমি লিখে দিই, 3টির গুণফল কত হবে বলো, গুণফল কত হবে বলো, কে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, গুণফল কি হবে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি। তাহলে গুণ করে দাও, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। দেখো নিচে দুটো এক্স রয়েছে, এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই দুটো নিচে রয়েছে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, জেড স্কোয়ারও নিচে দুটো জেড রয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি এর গুণফল পেলাম আমি কত, 1। ওকে, অতএব দিয়ে লিখে দিবে ভেদ ধ্রুবক 3টির গুণফল হবে কি, 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব, একটু কুইক করছি। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, পি রয়েছে, পি বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত বা অঙ্কিত স্পর্শক দ্বয়ের স্পর্শ বিন্দু এ এবং বি, এ পি বি 60 ডিগ্রি, বলছে এ ও এ বি এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো এটা কিভাবে করছি, দেখো আমি তাহলে আমাকে কিন্তু দেখে দিয়েছে, দেখো একটা বৃত্ত নিতে হবে, ইয়েস অর নো। তাহলে প্রথমে আমরা কি অঙ্কন করব বলো, একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, আচ্ছা এই বৃত্ত যে অঙ্কন করলাম আমি, আহ, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিলাম আমি, ধরো এটা পি নিলাম, পি থেকে দুটো স্পর্শ অঙ্কন করব, দেখো এরকম একটা স্পর্শ অঙ্কন করব, আর দুটো স্পর্শ অঙ্কন করতে পারি আমি। ওকে, আচ্ছা এখানে ও থাকলো, এটাকে আমি পি দিব, পি বিন্দু বহিস্থ বিন্দু, এটাকে এ দিলাম, এটাকে আমি বি দিলাম। ঠিক আছে, তাহলে এ থেকে ও, ও থেকে বি, ঠিক আছে না। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো এখানে যেটা আমি বলতে চাইছি, এ পি বি বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে যা যা আছে আগে আমরা লিখে ফেলবো। তাহলে প্রদত্ত কোণ এ পি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা কত হয়ে যাবে, অতএব কোণ এ, এটা ও, এ ও বি কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হবে, 120 ডিগ্রি। তাহলে এটাও পেয়ে গেলাম আমি কত, 120 ডিগ্রি। কেন, কারণ এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তাও আরেকবার বলেছি, বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, দুটি স্পর্শক পি বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে, ওই স্পর্শক দুটির ব্যাসার্ধ, ওই স্পর্শক বিন্দুগামী কোনো ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ কেন্দ্রে
কিন্তু কিউ তাদের যে কোণ উৎপন্ন হবে তারা পরস্পর কি হয়, সম্পূরক হয়, মানে এটা দুজনের যোগফল কি হয়, 180 হয়। আচ্ছা, এবারে বলো এখানে, তাহলে এটা 60 হলে এটা 120 হলো। এবারে দেখো আমাকে চেয়েছে কি বলতো, আমাকে চেয়েছে কি বলতো, আমাকে চেয়েছে কিন্তু এখানে ও এ বি, ও এ বি মানে হচ্ছে আমাকে এইটা চেয়েছে, বুঝতে পারলে, আমাকে চেয়েছে কিন্তু এটা ও এ বি এইটা চেয়েছে। এবারে বলো এখানে, তাহলে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজ কেন বলতো, কারণ কারণ এখানে দেখো এই দুটো কি আমাদের ব্যাসার্ধ না, আর বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। অতএব অতএব কোণ ও এ বি মানে এই কোণটা সমান কোণ ও বি এ, ও বি এ, এটাকে লিখতে পারি দেখো আমি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, দিলেই হবে এই দুটোর যোগফল, কিন্তু যেহেতু দুটো সমান তাই বাই 2 করতে পারি আমি, কত হচ্ছে 60 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? কেন 30 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হয়েছে, এই দুটো যোগফল নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, তাহলে এটা 30 এটা 30 হলে দুজনেই সমান হবে, তাই এক একটা কত হচ্ছে 30 ডিগ্রি। অতএব কোণ ও এ বি এর মান, ও এ বি এর মান 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, দেখো বলছে একটি গোলক এবং একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 4:3, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে বলো একটি গোলক এবং একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাদের আয়তনের অনুপাত কত? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, 4 পাই, তাহলে আমি কি করব, ধরে নিব, ধরি গোলকের ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ তো আমি জানি না, গোলকের ব্যাসার্ধ R1 সেন্টিমিটার, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্র, আমি ক্ষেত্রফল লিখছি, তোমরা সমগ্রতলের ক্ষেত্রফল লিখবে, সমান কি হবে 4 পাই r স্কোয়ার, গোলক বলেছে তাই 4 পাই r1 স্কোয়ার, এটা কি হবে সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার তো বলেনি এখানে, আমরা কি করবো বলতো, এখানে একক নিয়ে নিব। ওকে, একক লিখ, এত একক, আর এটা হচ্ছে বর্গ একক। ইয়েস অর নো? এবারে বলছে দেখো ক্ষেত্রফলের অনুপাত আছে, আয়তন কি হবে, তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন কি হয় 4/3 পাই r1 কিউব। ওকে, ঘন একক। ক্লিয়ার না হলে বলবে। আবার ধরি অর্ধগোলকের, এটাও তো জানি না আমি, অর্ধগোলকের ব্যাসার্ধ r2 একক, অর্ধগোলকের ক্ষেত্রফল মানে, আচ্ছা নিরেট বলেছে তাই নিরেট হলে কি হবে, ক্ষেত্রফল কত হয়ে যাবে, সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r2 স্কোয়ার বর্গ একক। ইয়েস অর নো? আর অর্ধগোলকের আয়তন কত হয়ে যাবে বলো, আয়তন হয়ে যাবে কত, 4/3 মানে হচ্ছে 2/3, যেহেতু হাফ হয়ে গেছে তাই 2/3 পাই r2 কিউব, 2/3 পাই r2 কিউব ঘন একক। ইয়েস অর নো? এবারে শর্তানুসারে কি দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তার মানে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে আমি লিখতে পারি দেখো 4 পাই r1 কিউব বাই 4 পাই বাই কত হয়ে যাবে বলো, 3 পাই r2 কিউব, তাই তো, বাই 3 পাই r2 কিউব সমান
4/3 শূন্য, কারণ অনুপাত বলে দিয়েছে, তো পাই কেটে দাও তাহলে, বা এখান থেকে আমি পাচ্ছি r1, আচ্ছা এটা স্কোয়ার স্কোয়ার 4πr² আর r1² 3πr2², তাহলে r1² বাই r2² সমান পাবো, দেখো 3 উপরে উঠবে আর 4 নিচে নামবে, তাই তো মধ্যগুলোকে 3 আছে, তাহলে দেখো এখানে 4/3 গুণিতক 3/4, 4 সব কেটে গেল তো, বা r1/r2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 1, বা r1/r2 সমান +-1, যেহেতু r1 r2 রয়েছে দৈর্ঘ্যের একক মাইনাস হতে পারে না, মানে √1 মানে 1ই হবে। এবারে বলছে আয়তনের অনুপাত। ওকে, তাহলে আয়তনের যে অনুপাত আমরা পাবো, আয়তনের অনুপাত যেটা পাবো আমরা, কি পাবো বলো? প্রথমটার আয়তন কত আছে? 4/3 পাই r1³, তাই 4/3 পাই r1³, আর অনুপাত রয়েছে 2/3, অনুপাত রয়েছে 2/3 পাই r2³। এখান থেকে লিখতে পারি, দেখো পাই দুদিকে কাটবে, তাহলে উপরটাতে লিখতে পারি আমি 4/3, তাহলে 2 1 2, 2 4, 3 3 আমি কাটতে পারি, তাহলে উপরে থাকবে দেখো 2r1³ বাই বাই r2³, তাহলে 2 ইন্টু r1/r2 লিখতে পারি না, এর হোল কিউব। r1/r2 সমান কত বেরিয়েছে? 1 বেরিয়েছে, মানে 2 ইন্টু 1 মানে 2, 2 কে লিখতে পারি 2/1, শূন্য 2 কে লিখতে পারি 2/1, তাহলে আয়তনের অনুপাতটা যেটা দাঁড়াচ্ছে এখান থেকে সেটা হচ্ছে 2:1, শূন্য কত পাচ্ছি আমি? 2:1, শূন্য, তাহলে আয়তনের যে অনুপাত হচ্ছে সেটা হচ্ছে 2:1। ওকে, অ্যান্সার হবে এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকে। বলেছে, দেখো বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a, আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল p এবং তির্যক উচ্চতা l হলে দেখাও যে p² সমান পাই a l²। আমাদের প্রদত্ত কি দেওয়া রয়েছে বলো? আচ্ছা, প্রদত্ত কি দেওয়া রয়েছে? আমাদের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে আমি আগে ধরে নিই, ঠিক আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে আমরা কি করবো আগে ধরে নিব, ঠিক আছে, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক ধরলাম আমরা। ওকে, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল হবে পাই r² বর্গ একক। ওকে, আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ওকে কত হবে? লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, পাই r/l। ওকে, আচ্ছা পাই r/l, কারণ তির্যক উচ্চতা আমার কি বলে দিয়েছে বলো? আচ্ছা ভূমির ব্যাসার্ধ r একক, আর এলটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, কারণ বলে দিয়েছে প্রদত্ত, তাহলে প্রদত্ত তির্যক উচ্চতা l একক। ওকে, এটা হয়ে যাবে আমাদের বর্গ একক। ঠিক আছে, আচ্ছা দেখাও যে p² হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি দেখো, শর্তানুসারে আমি কি কি পাচ্ছি, শর্তানুসারে আমি কি কি পাচ্ছি দেখো, পাই r² সমান আমার a পেয়েছি, আর কি কি পেয়েছি? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই r/l সমান হচ্ছে আমি পেয়েছি p। ওকে, p² সমান পাই a l² তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি যদি কি করব, আমি এটাকে এটাকে 1 নম্বর রাখি, এটাকে 2 নম্বর রাখো, 1 নম্বর, এটাকে 2 নম্বর।
ঠিক আছে। বা এরপরে তোমরা কি করতে পারো, এখানে হোল স্কোয়ার করতে পারো, নাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে। বাম পক্ষ কত আছে বলো দেখো, পি স্কোয়ার। পি এর মান কত এখানে, পাই আর এল। ঠিক আছে, তাহলে পাই আর এল এর হোল স্কোয়ার, তাই না? পাই আর এল এর হোল স্কোয়ার, তাহলে পাই আর এল এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি, পাই স্কোয়ার আর স্কোয়ার গুণিতক এল স্কোয়ার, শূন্য। আচ্ছা, এবারে আমাকে এটাও এখানে ঢুকাতে হবে। এ মানে কি, পাই আর স্কোয়ার। তাহলে আমি পাই স্কোয়ার আর স্কোয়ারকে লিখতে পারি পাই আর স্কোয়ার ইন্টু একটা পাই এক্সট্রা লিখতে পারি, শূন্য। দাঁড়া, তাহলে আমি মুছে ভালো করে এটাকে লিখতে পারি না, পাই ইন্টু পাই আর স্কোয়ার দিলে পাই স্কোয়ার আর স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এল, ওকে, ইন্টু এল, এল স্কোয়ার সমান পাই ইন্টু পাই আর স্কোয়ার মানে কত বলো, এ। তাহলে পাই এ এল স্কোয়ার, এটাই তো আমাদের ডান পক্ষ রয়েছে, ইয়েস অন্য, ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে পাই এ এল স্কোয়ার, পাই এল স্কোয়ার পি স্কোয়ার সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তো দেখো আজকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। বন্ধুদের মধ্যে যত খুশি শেয়ার করো, ভীষণ উপকারে লাগবে তোমাদের। আরো তোমাদের আমি লাইভ ক্লাস নিয়ে আসবো, তোমাদের সাপোর্ট যতটা পাবো ততটাই কিন্তু আমি ধীরে ধীরে নিয়ে আসবো, একটু প্রবলেম আছে তো। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আহ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। অনেকটা মোটিভেশন ফিল করি। খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও, কোনো প্রবলেম নেই। প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার স্কুল নাম্বার 9 নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।